বিছানায় চার হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে প্রিহুলা। পরনে তার লাল টুকটুকে বেনারসি, মাথার খোপাটা খানিক আলগা হয়ে আছে, গায়ে এখনো তার গয়না জড়িয়ে। খানিকক্ষণ ধ্যান মগ্ন হয়ে প্রিহুলার দিকে তাকিয়ে আছে হিয়ন। দুঃস্বপ্নের মতোই যেন ঘটে গেল সব। কিশোরী মেয়েটাকে বউ করে এক প্রকার যেচেই অপরাধ করেছে সে। অবশ্য সত্যিকার অর্থে এই বিয়েটা মেনে নেয়নি হিয়ন, তবে বিয়েটা তো অস্বীকারও করা যায় না। ভাবনার ছেদ ঘটতেই দীর্ঘশ্বাস টানল সে। শুনশান বাতাস বইছে বাহিরে। ব্যালকনিতে দাঁড়ালে বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। টিনের ছাউনির ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে হিয়ন। মনে তার বিস্তর চিন্তার বিচরণ। মধ্যরাতের শীতল বাতাসেও মাথায় চিকন ঘামের রেখা স্পষ্ট। এখনো সবটা ভাবনার ঘোর মনে হচ্ছে। আজকের ঘটে যাওয়া ঘটনা বিন্দু পরিমাণ সময়ের জন্যে ভুলতে পারছে না। অন্যায়ের প্রতিবাদ ঠেকাতে আজ সে নিজেই বিশাল অন্যায়কে প্রশ্রয় দিয়ে বসে আছে। নিজের উপর প্রচণ্ড ধিক্কার হচ্ছে। এছাড়া আর উপায় ছিল না যে। বিকালে ঘটে যাওয়া ভাবনায় ডুবে হিয়ন। মাকে নিয়ে গ্রামে দাদু বাড়ির উদ্দেশ্যে এসেছে হিয়ন। গ্রামে হিয়নের দাদার বেশ নামডাক। ব্যাপারী বাড়ি বলতেই চিনতে একটুও ভুল করে না কেউ। গ্রামের সরু রাস্তা ভেদ করে বিশাল গাড়িটি আর সামনে এগোতে পারে না। হিয়ন বাধ্য হয়ে পায়ে হেঁটে যাচ্ছে মাকে নিয়ে। সরু রাস্তা পেরিয়ে যেতেই খানিকটা দূরে দৃষ্টি হোঁচট খায় হিয়নের। খোলা মাঠের মতো জায়গায় বিশাল বিয়ের আয়োজন হচ্ছে। চারিপাশে চিকন দড়ির মতো টেনে তাতে রং বেরঙের কাগজ লাগিয়ে দেওয়া। কলা গাছের সাজানো বড় সড়ো গেট। লোকে লোকে সমাগম। দল বেঁধে খাওয়ার আয়োজন হচ্ছে। এর আগে এমন বিয়ে কখনো দেখা হয়নি হিয়নের। থমকে দাঁড়িয়ে পড়ে সে। পেছন থেকে তাড়া দেয় লাইলা খাতুন। দাঁড়িয়ে পড়লি যে বাবা? জমকালো আয়োজন ভেদ করে কনের দিকে নজর পড়ল হিয়নের। মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত হয়নি। স্বল্প বয়সী এক মেয়ে লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে। চঞ্চল ভাব স্পষ্ট কিশোরীর মুখের আদলে। মেয়েটির আজ বিয়ে। সে বোধগম্য বুঝি বিন্দু পরিমাণ নেই তার মাঝে। স্বভাবেই তা লক্ষ্য করা যাচ্ছে। কাজী এতক্ষণে মেয়েটার সামনে এসে বসেছে। তখনই সেদিকে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে হিয়ন। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব লাইলা খাতুন। অগত্যা হিয়নের পেছন তিনিও ছুটছেন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা উপস্থিত আছেন বিয়ের আসরে। সবার মাঝখানে এসে দাঁড়ালো হিয়ন। জোরালো গলায় বলল, এ বিয়ে হবে না। উপস্থিত সবাই আগন্তুকের এমন কথায় বিস্মিত হয়ে তাকিয়ে। ভরা বিয়ের আসরে কোথা থেকে উদয় হলো এই যুবক? কনের সঙ্গে কোনো যোগসূত্র নেই তো? গ্রাম্য মহিলারা প্রিহুলাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে আটকে রাখলেন। খাবার রেখে উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সকলে। কেউ কেউ বা সন্দিহান দৃষ্টি বিয়ের আসর নিস্তব্ধতা, কেউ কেউ বা সন্দিহান দৃষ্টি নিয়ে পরখ করছে হিয়নকে। মুহূর্তেই ভরা বিয়ের আসর নিস্তব্ধতা বিরাজ করছে। সকলের দৃষ্টি আগত ছেলেটির পানে। বেশভূষা বলছে শহরের উচ্চ শিক্ষিত কোনো যুবক। মোটামুটি বয়সের একজন লোক এগিয়ে এসে হিয়নের উদ্দেশ্যে বললেন, তুমি কেডা বাবাজি? আমার মায়ের সর্বনাশ চাইছো? হিয়ন বুঝতে পেরেছে ইনি হয়তো কিশোরীর পিতা। লোকটির হাত চেপে ধরল হিয়ন। মিনতির স্বরে বলল, আঙ্কেল, এই বিয়েটা আটকানো না হলে মেয়েটির খুব বড় সর্বনাশ হয়ে যাবে। হিয়নের কথায় ভ্রু কুঞ্চিত করে তাকান আরিফ হক। তার মেয়ের বিয়ে ভাঙতে উঠে পড়ে কেন লেগেছে এই যুবক? ঠাওর করে উঠতে পারলেন না। ছেলের এমন গর্বিত কাজে চোখে পানি টলমল করছে লাইলা খাতুনের। এমন ছেলের জন্ম দিতে পেরে সত্যি আজ তিনি ধন্য। তাল মিলিয়ে এগিয়ে আসলেন তিনিও। ছেলের কথার সঙ্গে সহমত পোষণ করে উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, আপনার কি জানেন না বাল্যবিবাহ আইনত অপরাধ? লাইলা খাতুনের এমন কথায় ছেলের বাবা বিয়ের আসর ছেড়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন। এমন অপমান তিনি সহ্য করবেন না জানান। রেনু বেগম পথ আটকে কান্না ছুড়ে দিলেন। কাকুতি মিনতি মিশ্রিত স্বরে বললেন, আমার মাইয়ার এত বড় সর্বনাশ কইরা আপনারে যাইতে পারেন না। আমি কইতেছি এই বিয়া হইব। পরিস্থিতি ভালো বেহাল দশায় পৌঁছিয়েছে।
ছেলেকে নিয়ে এই মুহূর্তে বিদেয় না হলে জেলের ভাত খেতে হবে। বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে কোনো রকম বিদেয় হলেন আফতাব হোসেন। যাওয়ার আগে রেনু বেগমের কানে ফিসফিস করে বলে গেছেন, সব হিসেব চুকবো পরে। রাগে মাথার রগ ফুলে উঠেছে হিয়নের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে নিল সে। প্রিহুলার মায়ের সামনে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, প্লিজ আন্টি, আপনি বোঝার চেষ্টা করুন, আটকাবেন না ওদের। অগ্নি চক্ষু নিক্ষেপ করে তাকায় রেনু বেগম, যেন এক্ষুনি রাগের অনলে ভস্ম করে দিবে হিয়নকে। ক্ষিপ্ত স্বর নিয়ে বলেন তিনি, তুমি কেডা? কেন এমন করতেছো? কি ক্ষতি করছি আমরা তোমার? একজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে আসলেন। চোখে চশমাটা ভালো মতো এঁটে নিয়ে লাইলা খাতুনের দিকে তাকিয়ে বললেন। তুমি ব্যাপারীর বাড়ির বউ না? লোকটির দিকে তাকিয়ে জবাব দেন লাইলা খাতুন। জি। লোকটি এবার হিয়নের দিকে তাকায় ভালো করে, পরক্ষণে বলে, এতক্ষণে চিনছি, তুমি লিয়াকতের পোলা। হিয়ন লোকটিকে সালাম দিল, তারপর বলল, জি। সব কটা দাঁতের পাটি বের করে হাসলেন বৃদ্ধ। পরক্ষণে হিয়নকে প্রশ্ন করলেন, তা কি করো বাবাজি? জি, সদ্য ডাক্তারি পাশ করেছি। মেলা আইগাছো? জি, দোয়া করবেন। থমথমে পরিবেশটা মুহূর্তেই হট্টগোল পড়ে গেল। গ্রামের লোকেরা মাতব্বরের সাথে সব এক হয়েছে। বিয়ে ভাঙার ফলস্বরূপ সবার চোখে মুখেই রাগের রেখা। মাতব্বর দাঁড়িয়ে উঁচু স্বরে বললেন, মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হিয়নের। সে তো শুধু অন্যায়ের প্রতিবাদ করেছে। হিয়ন বিয়ে করলে সেটা তো অপরাধী হবে, তবে বিয়ে ভেঙে ফায়দা হলো কি? ক্রমেই রাগ নিয়ন্ত্রণ হারাচ্ছে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলে সে, দেখুন, ওর বিয়ের বয়স হয়নি। কেন বুঝতে পারছেন না আপনারা? এখন অযথা বিষয়টা আরো জটিল করতে চাচ্ছেন। গ্রামের মহিলারা কানা ঘোষা করে নিজেদের মধ্যে বলা বলি করছে, শহরের পোলারা ভালো হয় না, মাইয়া নিয়া বেইচা দেয়। নিত্য নতুন কত কাহিনী শুনি খবরের পাতায়। কি ফন্দি নিয়ে আসছে এই পোলা কে জানে। নানান কথা হিয়নের কান অব্দি পৌঁছচ্ছে। এদের মন মানসিকতা দেখে মন থেকে এক প্রকার ধিক্কার আসছে। উপকার করতে এসে উল্টে বিশ্রীভাবে ফেসে যাচ্ছে সে। ইচ্ছে করছে মুখের উপর 2-4টে জবাব দিয়ে দিতে। অবশ্য এখানে বাকবিতণ্ডা করা মানে ঝামেলার বিস্তার ঘটানো। ভালোই ভালোই সব কিছু মিটিয়ে চলে যেতে পারলেই নিস্তার। লাইলা খাতুন নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছেন সব। ছেলের অমন কাজে মায়ের মন গর্বিত হয়েছে ঠিকই, কিন্তু এই ঝামেলা থেকে এখন ছেলেকে উদ্ধার করবেন কি করে? এখানে আসার পূর্বে মায়ের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল হিয়নের। পরিস্থিতি হাতের নাগালে চলে গেছে। একজন বয়োজ্যেষ্ঠ লোক, যিনি মূলত গ্রাম প্রধান, এগিয়ে এসে বললেন, শোনো বাবাজি, গ্রামে আমাগো মায়া আছে। এই পিহুলের জন্য তো পুরো গ্রামের বদনাম হইতে দিতে পারি না। এদের কথা দফায় দফায় অবাক করে হিয়নকে। একটা বাল্য মেয়ের বিয়ে ভাঙার ফলে গোটা গ্রাম কেন বদনামের শিকার হবে? কিছুই তো মাথায় প্রবেশ করছে না। চোখ মুখ কুঁচকে বলল হিয়ন। হিয়নের কথাটুকু কেড়ে নিয়ে বললেন লাইলা খাতুন, এই বিয়ে হবে। অপরাধ যেহেতু আমার ছেলের, তার মাসুলে হিউনি দেবে। আপনারা বিয়ের বন্দোবস্ত করুন। আশ্চর্য হয়ে মায়ের কথা শুনছে হিয়ন। বিয়ের বন্দোবস্ত করবে মানে? বললেই কি হয়ে গেল? এই কিশোরীকে বিয়ে করে অপরাধের বোঝা কাঁধে নেওয়ার কোনো রকম ইচ্ছে নেই হিয়নের। দরকার হয় থানায় যাবে সে। ইনি যদি গ্রাম প্রধান আর বিচারক হন, তার উপরও অবশ্যই বিচারক আছেন। দেশে আইন বলতে কিছু আছে। এদের সব কয়টাকে জেলে পুরবে হিয়ন। রাগে সর্বাঙ্গ কাঁপছে তার। চোয়াল শক্ত করে মায়ের দিকে কাঠিন্য দৃষ্টি ফেলে বলে সে, মামুনি, তুমি কি বললে? এটা ভেবে বলছো? একজনের উপকার করেছি বলে কি এখন সেই বিয়ে ভাঙার দায় আমার? কেন? এর সঙ্গে প্রতিবাদ করার মতো সাধ্য আমার আছে। কি ভেবেছে ওরা? যা বলবে চুপচাপ মেনে নেব আমরা? করুণ দৃষ্টি ফেলে ছেলের পানে তাকালেন লাইলা খাতুন। ছেলে তার শহরে মানুষ হয়েছে, গ্রামের হালচালের ব্যাপারে পুরোপুরি অজ্ঞ সে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলেন তিনি। ঝাপসা দৃষ্টি নিয়ে ছেলেকে বলেন, এখন নিশ্চুপ থাকতে হবে হিউন। পরিস্থিতি ঠিক করতে হবে, তাদের কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ন্তর নেই।
দেখা যাক না কি হয়। তোর দাদু বেঁচে থাকলে হয়তো আজ এই দিনটি আসতো না। গ্রামের গণ্যমান্য ব্যক্তি ছিলেন তোর দাদা, রেষারেষিও ছিল অনেকের সঙ্গে। সেই সূত্র ধরে এখানকার কিছু কিছু লোক চাইবে তোর ঘাড়ে এই গ্রাম্য মেয়েটিকে চাপিয়ে দিতে। সব জায়গায় অন্যায়ের প্রতিবাদ করা যায় না বাবা। নিজ চোখেই তো দেখলি, যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মস্তিষ্কে বিকল্প রাস্তা খুঁজতে হয়, নয়তো পরিস্থিতি সমাধানের পরিবর্তে আরও বিগড়ে যায়। রাগে চোখ মুখ কুঁচকে আসে হিয়নের। কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছে না সে। হাত মুষ্টিবদ্ধ করে কেবল দাঁড়িয়ে রইল চুপচাপ। এত কিছু প্যাচ জানলে জীবনেও এমুখো হতো না সে। স্বেচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসে আছে। যাই হোক, এর শেষ দেখে ছাড়বে হিয়ন। লাইলা খাতুন ছেলেকে টেনে খানিকটা আড়ালে নিয়ে গেলেন। মায়ের মুখের দিকে তাকিয়ে স্থবির দাঁড়িয়ে আছে হিয়ন। ছেলেকে সহজ করতে ওষ্ঠকোণে একটুখানি হাসি নিয়ে বলল লাইলা খাতুন। বিয়েটা করে নে বাবা। রাগ ক্ষোভে ঘন ঘন বার কয়েক শ্বাস ফেলল হিয়ন। শক্ত চোখে মুখে বলল, কেন মামুনি, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ওদের? বিয়ে করব না আমি। দেখি কার সাধ্য আছে আমাকে রাজি করানোর। এদের গ্রামের বদনাম হওয়াতে আমার কিচ্ছু আসবে যাবে না। ছেলের রাগ দমাতে গায়ে আলতো হাত বুলিয়ে দিলেন লাইলা খাতুন। নরম গলায় বললেন, আছি তুই বিয়েটা করবি না। বিয়ে করতে আসা ছেলেটাকে জেলে পুরে দেবে, কিন্তু ছেলেটা তো কাল থানা থেকে ঠিকই ছাড়া পেয়ে যাবে। তারপর মেয়েটাকে ঠিক বিয়ে করে নেবে। তাহলে তোর এই প্রতিবাদ করে কি লাভ হলো? আপাতত তুই নামমাত্র বিয়ে করে নে। এই মেয়ের সঙ্গে সংসার করতে হবে না তোর। মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব আমার। মায়ের কথা খানিকটা যুক্তিযুক্ত মনে হয়েছে হিয়নের। সে চলে গেলে আজ না হয় কাল ঠিকই তো মেয়েটার বিয়ে হয়ে যাবে। তার চেয়ে বরং মায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করাই শ্রেয়। রেনু বেগম মেয়ে দিতে নারাজ। আরিফ হক গ্রামের মাতুব্বরের উপর কথা বলতে পারছেন না, যেহেতু হিয়ন ভরা বিয়ের আসরে সবটা ভেস্তে দিয়েছে। এখন তার দায় সে বহন করবে। মাতব্বরের আদেশে অবশেষে বিয়েটা হয়ে গেল। রাগের শরীর রিরি করছে হিয়নের। রেনু বেগম মরা কান্না জুড়লেন। স্বপ্নের মতোই যেন ঘটে গেল সব। মেয়েকে তো এতদূর পাঠানোর কোনো রকম ইচ্ছে ছিল না তার। একমাত্র মেয়েকে ছেড়ে কি করে থাকবে রেনু? ভাবতেই যে কলিজা কামড়ে ওঠে। গ্রামের লোকগুলোর কথা মেনে নিয়ে কোনো ভুল করেনি তো? মায়ের মন নানান দুশ্চিন্তায় পিষিয়ে ওঠে। লাইলা খাতুন এগিয়ে আসলেন। রেনু বেগমের হাত চেপে ধরে অভয়ের স্বরে বললেন, পুত্রবধূ নয়, নিজের মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি প্রিহলাকে। একদিন ঠিক যোগ্য করে গড়ে তুলে নিয়ে আসবো তাকে। সেদিন এটাই হবে পুরো গ্রামের জন্য একটি দৃষ্টান্তমূলক শিক্ষা। আর আপনার মেয়ে আপনার কাছেই ফিরিয়ে দিয়ে যাব, কথা দিলাম আমি। আবছা ধোঁয়াশা অম্বর আধার কেটে ক্রমেই শুভ্রবর্ণ ধারণ করছে। ভোর হতে চলল। নাম না জানা বাহারি পাখির কিচির মিচির শব্দে মুখরিত ধরণী। যতদূর দৃষ্টি যায়, দূরে জঙ্গলের গাছপালাগুলো আবছা আলোয় দানবের মতো দাঁড়িয়ে আছে। মিহি নির্মল বাতাস বইছে। ভাবনার অবসান ঘটে হিয়নের। বুক ভরে প্রলম্বিত শ্বাস নিল সে। গ্রামের লোকগুলোর এমন ভাবনা কেন ভেবে পায় না? নিয়ম অনুযায়ী প্রিহুলাকে হিয়নের ঘরে রেখে গেছে গ্রামের মহিলারা। শব্দহীন পায়ে রুমে প্রবেশ করে হিয়ন। ফাঁকা বিছানায় চোখ পড়তেই আঁতকে উঠল। সে কি মুহূর্তেই কোথায় উধাও হয়ে গেল মেয়েটি? কেবল ভোরের আলো ফুটেছে বাহিরে। রুমের কাঠের দরজাখানা ভেজানো। চিন্তার ভাঁজ ফুটে ওঠে হিয়ানের কপাল জুড়ে। টিপটপ পায়ে এসে উঠোনে এসে দাঁড়ায় সে। ইতিমধ্যেই বাসার সবাই জেগে গেছে। গ্রাম্য মহিলারা খুব ভোরে ওঠে তাদের কাজে লেগে পড়ে। লাইলা খাতুন হিয়নকে দেখতে পেয়েই এগিয়ে আসলেন। শান্ত স্বরে শুধালেন, কি বাবা, ঘুম ভাঙলো? হিয়ন খানিকটা ইতস্তত বোধ করছে। কাছুমাছু ভাব দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে ছেলেকে আড়ালে টেনে নিয়ে গেলেন লাইলা খাতুন। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, তোকে খুব চিন্তিত লাগছে। চশমাটা বাহাতে ভালো করে চোখে এঁটে নিল হিয়ন। অসহায় ভঙ্গিতে বলল, মামুনি, ভোর হতেই দেখি মেয়েটা রুমে নেই। মানে তুমি কি তাকে কোথাও দেখেছো?
ভয়ানক চাহনি লাইলা খাতুনের। মিনমিন গলায় বললেন তিনি। তুই কি কিছু বলেছিলি মেয়েটাকে? তপ্ত শ্বাস ফেলে হিয়ন, পরক্ষণে বলে। এখন পর্যন্ত কথা হয়নি, নামটা মনে আছে শুধু। কাল রাতে রুমে প্রবেশ করে দেখি মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, জাগাইনি আমি। টুনিকে নিয়ে মেয়েটার খোঁজ কর, আমি ওকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আর শোন, তোর বাবা এই গ্রামে আসছে, সাথে তিতিনও নাকি আসছে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে হিয়ন। বাবাইকে বলে দিয়েছো সব? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটেছে, বলবো না? তোর বাবা একটুও নারাজ হয়নি, শুনেই তিনি ধেই ধেই করে ছেলের বউ দেখতে চলে আসছেন। আহ্লাদে আটখানা হয়ে আছেন তোর বাবাই। দীর্ঘশ্বাস ছাড়ে হিয়ন। সে খুব ভালো মতোই জানে হিয়নের বিয়ের খবর শুনে সবচেয়ে বেশি খুশি তার বাবাই ছাড়া আর কেউ হবে না। বিয়ে কর বলে কানটা অকেচ্ছো করে দিয়েছিল প্রায়। টুনির ডাকে ধ্যান ভাঙল হিয়নের। সম্মুখে দাঁড়ানো 10-11 বয়সী এক কন্যা, মাথায় 2 বিনুনি পাকানো, লাল রঙা ফ্রক গায়ে জড়িয়ে হাসি মুখে বলল। ভাইয়া চলো, আমি জানি পিউলা আপু কোথায় গেছে। হাসি ফিরিয়ে দিয়ে বলল হিয়ন। তাহলে নিয়ে চলো। উঠোন ডিঙিয়ে বাড়ির সদর দরজায় আসতেই হিয়নের দাদি জমেলা খাতুন ডেকে বললেন। ও দাদা ভাই, ভোর সকালে কই যাস? দাদির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় হিয়ন। তোমার নাত বউকে খুঁজতে। জমেলা খাতুন ঈষৎ রাগ নিয়ে চোখে বড় বড় করে বললেন। কি কস? সেমনি এত সাহস? আমার দাদা ভাইয়ের চোখ ফাঁকি দিয়া পালায়? শব্দ করে হেসে বলল হিয়ন। আগে ধরে তো নিয়ে আসি, তারপর যা শাস্তি দেওয়ার দিও তুমি। সেমনি ঠ্যাং ভাঙুয়াইস। বিয়ার পরের দিন সকাল সকাল এইভাবে পালায় কেউ? কই স্বামীর যত্নআত্তি করব, তা না কইরা ঢিঙ্কিপনা করছে। তপ্তশ্বাস ফেলল হিয়ন। মেয়েটার বোধগম্যই বা আর কতটুকু? এই বয়সে হেসে খেলে বেড়াবে, সহপাঠীদের সঙ্গে স্কুলে যাবে, তা না করে বাবা মা জ্যান্ত বলে দিল ছোট্ট মেয়েটির সমস্ত আশা, স্বপ্ন, ইচ্ছেকে। পরক্ষণে টুনিকে নিয়ে বেরিয়ে পড়ল হিয়ন। গ্রামের আঁকাবাঁকা অসমতল পথ অতিক্রম করে হেঁটে চলেছে ধীর গতিতে। ভোরের গ্রাম যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে হিয়ন। প্রকৃতির আসল রূপ বুঝি গ্রামেই। কৃষকেরা হাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে জমি চাষে নেমে পড়েছে সেই সকালে। অবাক দৃষ্টি নিয়ে চারিপাশ দেখছে হিয়ন। ভাবছে শহরে ইট পাথরের লেপনে সব ঢাকা, চারিদিকে শুধুই কৃত্রিমতার ছড়াছড়ি। কিছুটা পথ যেতেই টুনিকে তাড়া দেয় হিয়ন। টুনি, আর কতক্ষণ? হেলে দুলে হাঁটছিল টুনি, পা দুটো থামিয়ে পেছনে ফিরে তাকিয়ে বলল। আর বেশি পথ নেই ভাইয়া, এই পুকুরটা পার হলেই। অবাক হয়ে বলে ওঠে হিয়ন। কি বলিস? নৌকা বাইবে কে? হিয়নের কথা শুনে মুক্তোর দানার মতো দাঁত নিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে টুনি। আর চোখে তাকায় হিয়ন। সে যে নৌকা বাইতে পারদর্শী নয়, এটা কি পিচ্ছি টুনি বুঝে গেল? নিজের কাছে কেমন লজ্জিত অনুভব হলো। সাহসিকতার সহিত নৌকায় পা রেখে বলল টুনি। আমি আছি তো ভাইয়া। হিয়ন দমে যেতেই যেন টুনির কণ্ঠে জোরালো আত্মবিশ্বাস। নিশ্চুপ নৌকায় উঠে বসে হিয়ন। দক্ষতার সহিত টুনির নৌকা চালানো দেখে কিঞ্চিত অবাকই হয় সে। মেয়েটার সম্পর্কে চাচাতো বোন হয় হিয়নের। খুব ছোট কালে বোধ হয় একবার দেখেছিল তাকে, যখন সদ্য জন্ম নিয়েছিল টুনি। দাদার মৃত্যুর পর কালে ভদ্রেও আর গ্রামের চেহারা দর্শন হয়নি। জায়গা জমি নিয়ে কিছুটা ঝামেলা হওয়ায় শহরে খবর পাঠিয়েছেন দাদি। সেই সুবাদে এক প্রকার দ্রুত মাকে নিয়ে গ্রামে ছুটে আসে হিয়ন। কিন্তু এখানে এসে পরিস্থিতি তালগোল পাকাবে সেটা কল্পনাতীত ছিল। নৌকা চালাতে চালাতে গল্পে জুড়েছে টুনি। জানো ভাইয়া, পিহুলা আপু পড়াশোনায় অনেক ভালো, বৃত্তি পেয়েছে। এই বিয়ের খবর স্কুলের মাস্টার জানে না, নয়তো বিয়েটা আটকাতেন তিনি।
দিঘির শান্ত জলের পানে স্থির দৃষ্টি হিয়নের। এত মেধাবী ছাত্রী, তবে তার বাবা মা ছোট্ট কিশোরীর স্বপ্নকে গলা টিপে হত্যা কেন করতে চেয়েছে? নিজের সন্তানের এত বড় ক্ষতি কি করে চাইতে পারলো? অবশ্য মায়ের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আছে হিয়নের। তিনি যখন মেয়েটির দায়িত্ব নিয়েছেন অবশ্যই তা ঠিকঠাক পালন করবেন। তপ্তশ্বাস ছেড়ে শুধাই হিয়ন। কোন ক্লাসে পড়ে তোর প্রিহুলা আপু? 8ম শ্রেণীতে। আশ্চর্যে কিয়ৎক্ষণের জন্য মুখ হয়ে রইল হিয়ন। মেয়েটাকে দেখে ভেবেছিল বোধহয় 10ম শ্রেণীর ছাত্রী হবে, এখন তো দেখছে নিতান্তই বাচ্চা মেয়ে। পিহুলার বাবা মায়ের প্রতি মনে মনে চরম ক্ষিপ্ত হলো হিয়ন। তার বিচার বুদ্ধিতে তাদের জ্ঞানশূন্য বলেই আখ্যায়িত করলো, নয়তো সজ্ঞানে কোনো পিতা মাতা সন্তানের এত বড় সর্বনাশ চাইবে বলে মনে হলো না। নিজের রাগটুকু সংগোপনে আড়ালে ঢেকে রেখে স্বাভাবিক হয়ে বলল, এত ছোট বয়সে কেন বিয়ে দিতে চেয়েছে ওর বাবা মা? নৌকা চালাতে মনোযোগী টুনি ঠোঁট উল্টে জবাব দিল, আমাদের গ্রামে তো এর চাইতো নিচের শ্রেণীর মেয়েদের বিয়ে হয়। কদিন আগেও তো 5ম শ্রেণীতে পড়ুয়া আলিয়ার বিয়ে হলো। রাগে কথা আটকে আসে হিয়নের। গ্রামের কিছু লোক কবে নাগাদ প্রাচীন প্রথা থেকে বের হয়ে আসবে জানা নেই। যুগ পাল্টেছে, সবকিছুই আধুনিক হয়েছে, তবে এরা কেন যুগের সাথে তাল মেলাতে পারছে না? এভাবে ভেবে পায় না হিয়ন। দিঘির একপাশে রৌদ্রের আলো পড়েছে ঘটা করে। নৌকা ভিড়িয়ে সেদিকেই নিয়ে গেল টুনি। উজ্জ্বল দীপ্তের মতো আলোটুকু ছুঁয়ে দিল হিয়নের রাগত্ব কঠোর চোখে মুখে। নৌকা এপারে আসতেই তারা নিয়ে নেমে পড়ল টুনি। পরক্ষণে সামনে শক্তপোক্ত গাছে বেঁধে নিল নৌকার দড়ি। ততক্ষণে নেমে দাঁড়িয়েছে হিয়ন। সামনে প্রশস্ত বিশাল বাগান, বাহারি ফলের চাষ সেখানে। ছোট্ট একটা কাঠের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। চারিপাশটা বাঁশ বেঁধে বাউন্ডারি করা। হাঁটতে হাঁটতে টুনি জানায় এটা প্রিহুলার দুঃসম্পর্কের চাচার বাগান। প্রায়শই সে এখানে ঘুরতে আসে প্রিহুলার সঙ্গে। টুনিকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে চোখ ঘুরিয়ে বাগান বিলাসে মত্ত হিয়ন। বেশ অনেক পদের ফলের গাছ লক্ষ্য করা যাচ্ছে। অনেকটা জায়গা জুড়ে যে বিশাল এই ফল বাগান তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ বড়সড় একটা পেয়ারা গাছের নিচে দাঁড়ায় টুনি। থমকে দাঁড়িয়ে বলে হিয়ন, কিরে দাঁড়িয়ে পড়লি যে? ইশারায় উপরের দিকে তাক করে বলে ওঠে টুনি। উপরে দেখো ভাইয়া। মাথা তুলে উপরে তাকায় হিয়ন। মুহূর্তেই চমকে ওঠে। বড়সড় এক ধাক্কা খায় সে। অবাক চোখে কেবল তাকিয়ে থাকে। গাছের ডালায় বসে পা ঝুলিয়ে দিব্যি আয়েশ করে পেয়ারা খাচ্ছে প্রিহুলা। শাড়ির আঁচল অনেকটা নিচে ঝুলছে। শাড়ি পরে এই মেয়ে গাছে কি উঠল? কিছুতেই মাথায় প্রবেশ করছে না হিয়নের। কিঞ্চিত রাগ ভাব নিয়ে ডেকে ওঠে সে, এই মেয়ে নিচে নেমে এসো। গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর পেতেই ভয়ানক চমকে উঠল প্রিহুলা। তাৎক্ষণিক নিচে তাকাতেই রাগত্ব হিয়নকে আবিষ্কার করল। পরক্ষণে এক আকাশ সমপরিমাণ ভয় নিয়ে গাছ থেকে নেমে দাঁড়ালো। গায়ে এখনো তার বেনারসি জড়িয়ে, আঁচলটা মেঝেতে পড়ে কড়াকড়ি খাচ্ছে। মাথার খোপাটা এলোমেলো হয়ে আধো খুলে আছে, কেবল গায়ের গয়নাগুলো নেই। বাচ্চামির ভয়ের ছাপ স্পষ্ট প্রিহুলার মুখবয়বে। আপাত মস্তক দেখে নিয়ে শুধালো হিয়ন, ভোর না হতে এখানে এসে বসে আছো কেন? আর খালি পেটে কেউ ফল খায়? কাঁদো কাঁদো মুখ করে তাকায় প্রিহুলা। টাকুর টুকুর নেত্র পল্লব ড্যাবডেবে হয়ে আছে, কাজল ঘেটে একাকার। এক মুহূর্তের জন্যে কিশোরীর চোখ সমুদ্রে ডুবেছে হিয়ন। ঘোর কখন লেগেছে বোঝেনি। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে কম্পিত স্বর নিয়ে বলল প্রিহুলা, বাড়িতে যাব আমি। প্রিহুলার কথায় ঘোর কাটল হিয়নের। তক্ষুনি মনে হলো কোনো কিশোরীর আখিদয়ে হারিয়ে যাওয়াটা অন্যায়, বই কি মহা অপরাধ। মস্তিষ্ক ঘোর নিষেধাজ্ঞা জারি করলো। সম্মুখে থাকা মেয়েটি সম্পূর্ণই নিষিদ্ধ তার জন্য। প্রিহুলার কথার পাল্টা জবাবে কি বলবে হিয়ন বুঝতে পারছে না। মেয়েটিকে তো নিয়ে যাওয়ার জন্যেই মামনি তাকে পাঠিয়েছে। জোর জবরদস্তি করাও কোনোভাবে সম্ভব নয়। কি করে এখন বাড়ি নিয়ে যাবে হিয়ন? পাশ থেকে টুনি বলল, বেহুলাপু, আমাদের বাড়িতে চলো, দাদির কড়াকড়ি আদেশ।
তাৎক্ষণিক টুনির পাশে এসে দাঁড়ায় ভয়ার্থ পিহুলা। টুনি বিষয়টা সামলে নিতেই স্বস্তির শ্বাস ফেলল হিয়ন। নৌকার দিকে এগোতে এগোতে বলল, টুনি, ওকে নিয়ে আয়, আমি নৌকায় আছি। হিয়ন নৌকার মাথায় বসে আছে। টুনি এগিয়ে এসে নৌকায় বসলো। প্রিহুলা হাতে বৈঠা নিয়ে নৌকা ঠেলে উঠে দাঁড়ায়। বিস্মিত হয়ে তাকায় হিয়ন। আঁচলটা কোমরে গুজেছে প্রিহুলা। শাড়ি ভেদ করে শুভ্র রঙা উদর বেরিয়ে আছে খানিকটা। সেদিকে হিয়নের বেখেয়ালি দৃষ্টি পড়তেই কয়েক সেকেন্ডের জন্যে আটকে রইল। পরক্ষণেই দৃষ্টি অন্য পাশে নিক্ষেপ করল সে। টুনির উদ্দেশ্যে বলল, টুনি, নৌকা তুই বাইতে পারতি তো? টুনি কণ্ঠে অভিমান নিয়ে বলল, কেন, তোমার বইয়ের কষ্ট বুঝি সহ্য হচ্ছে না? ছোট বোনটার উপর অন্যায় অবিচার করছো। ইছড়ে পাকা টুনির কথায় তোয়াক্কা করল না হিয়ন। এক পলক প্রিহুলার পানে তাকালো। বউ বলতেই কি অদ্ভুত এক টান অনুভূত হলো। আদেও কি এই মেয়ের স্বীকৃতি দিবে হিয়ন? ঢাকায় ফিরে গেলেই তো আর খোঁজ রাখবে না। মামনির কথায় কেবল নামমাত্র সম্পর্ক জুড়েছে সে। এই বিয়েটার কোনো মূল্য নেই তার কাছে। প্রাণোচ্ছল মেয়েটা বৈঠা হাতে আপন মনে নৌকা বাইছে। এই মুহূর্তে প্রিহুলাকে দিঘির নীল জলের লাল পদ্ম মনে হচ্ছে। অদ্ভুত রকমের সৌন্দর্য বিরাজ করছে। প্রিহুলাকে পুরো খুঁটিয়ে দেখছে হিয়ন। হঠাৎ টুনি চিৎকার করে ওঠে। ঘোর কাটে হিয়নের। হাই, পিউলা আপুর পায়ে তো যোগ। আতঙ্কিত স্বর টুনির। চোখ যে বড্ড ভয় করে তার। তাৎক্ষণিক বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়ল হিয়ন। টুনিকে উপেক্ষা করে প্রিহুলার সামনে এসে দাঁড়ালো। নৌকা দিশাহীন হয়ে বেগতিকভাবে ঢুলছে। দেখি, বসো এখানে। হিয়নের এক কথায় বসে পড়ে প্রিহুলা। ভয়ে পা দুটো কাঁপছে ভীষণ। চোখের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। কাল বিলম্ব না করে পাশে বসলো হিয়ন। আলতো হাতে প্রিহুলার পাটা নিজের কোলে তুলে নিল। পায়ে হাত দিতেই অনুভব হলো বেশ পিলব আর গোলাপি আভাযুক্ত পা। এই মুহূর্তে হিয়নের মনে হচ্ছে পদজোড়ায় নূপুর থাকলে মন্দ লাগতো না। প্রিহুলা ড্যাব ড্যাব করে হিয়নের পানে তাকিয়ে। এই রোষ পরশ সুপুরুষকে তা কোনো কালে দেখা হয়নি তার। এই রোষ পরশ সুপুরুষকে তো কোনো কালে দেখা হয়নি তার। কে সে? কোন রাজপ্রাসাদ থেকে ছুটে এসে প্রিহুলাকে বিয়ে করেছে? এটা প্রিহুলার স্বপ্ন নয় তো? আকাশ কুসুম ভাবনা নিয়ে বিভোর হয়ে কেবল পলকহীন চেয়ে রইল হিয়নের পানে। নিজের অজান্তে এক ছিলতে হাসি ফুটে উঠল ওষ্ঠ জুড়ে। যত্ন নিয়ে চোখ ছাড়াতে আপ্রাণ চেষ্টা হিয়নের। বেশ আষ্টে পৃষ্ঠে লেগে আছে ফর্সা পায়ে। ব্যতিব্যস্ত হয়ে বলল হিয়ন, লবণ থাকলে ভালো হতো, সহজেই যোগ ছাড়ানো যেত। এভাবে তো ওর আরো কষ্ট হচ্ছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। অবাকে অবহেলায় বৈঠা পড়ে আছে এক কোণে। মাছ দিঘিতে দিশাহীনভাবে নৌকা ভাসছে। গতিপথ পাল্টেছে। বাধ্য হয়ে টুনি বৈঠা নিয়ে নৌকা বাইতে লাগলো। মাঝে হিয়ন প্রিহুলা বসে আছে। বেশ খানিকক্ষণ কষ্ট করার পর যোগ ছাড়াতে সক্ষম হলো হিয়ন। প্রিহুলার ধবধবে সাদা রঙা পাটা রক্তবর্ণ ধারণ করে আছে। রক্ত জমাট স্থানটায় ব্যথা করছে এখানটায়। চোখ তুলে একবার তাকালো প্রিহুলার মুখপানে। নিশ্চুপ তাকিয়ে আছে মেয়েটা। উজ্জ্বল একগুচ্ছ আলোক রশ্মি ছুঁয়ে আছে তার সর্বমুখে। পরক্ষণে ঠিক হয়ে বসলো হিয়ন। ধীর কণ্ঠে বলল, সমস্যা নেই, মলম লাগালে ব্যথা চলে যাবে। হিয়নের থেকে দৃষ্টি সরিয়ে নেয় প্রিহুলা। এতক্ষণ যাবৎ পায়ের চোখের কথা বেমালুম ভুলে বসেছিল সে। এটা কখনোই বা পা থেকে ছাড়ানো হলো? লোকটার মাঝে এতই নিবিষ্ট ছিল যে গোটা জগৎটাই থমকে গিয়েছিল পলের জন্য। পাগুলো শাড়ির নিচে গুটিয়ে নিল প্রিহুলা। পাশেই বসে রইল হিয়ন। দৃষ্টি দূর শান্ত জলে। চট করে উঠে দাঁড়িয়ে বলল প্রিহুলা, টুনি, বৈঠা দে, নৌকা আমি বাইব। প্রিহুলার কথায় রাগে চওড়া কপালে ভাঁজ পড়ে হিয়নের। আঘাতপ্রাপ্ত পা নিয়ে নৌকা চালানোর কি দরকার? টুনি তো দিব্যি চালিয়ে নিচ্ছে। দিঘির প্রায় 1/3 পার হয়েছে নৌকা। খানিকটা পেরোলেই তীরে ভিড়ে যাবে। প্রিহুলার দিকে তাকিয়ে বলল টুনি, কিছুই তো করছি আপু।
অগত্যা চুপচাপ বসে থাকে প্রিহুলা। হিয়নরা বাড়ির উঠোনে প্রবেশ করতেই জমেলা খাতুন পথ আটকালেন। বৃদ্ধার আগে চোখ মুখ কুচকে প্রিহুলার পানে তাকিয়ে বললেন, জামাই রেখা সাত সকালে ড্যাং ড্যাং কইরা কই গেছিলি তুই? বিয়ার দিন সকালে নতুন বউ এইভাবে ঘর ছেড়া পালায়? ভয়ার্থ প্রিহুলা অপ্রতিভ দৃষ্টি নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটায়। কম্পিত স্বর নিয়ে বলে, আমি তো বাগানে গিয়েছিলাম দাদি। ওই সেমরি ওই, বোধ বুদ্ধি নাই তোর? অহন কি পাড়া বেড়াইতে পারবি আর? কেন পাবো না? অকপটে প্রশ্ন প্রিহুলার। কপাল চাপড়ে বলে জমেলা, বিয়া হইছে না তোর? আজকেই তরে নিয়া ওরা ঢাকায় চলে যাইব, তখন ওই ড্যাং ড্যাং ছুটবো তোর। দাদির কথা শুনে ভয়ে কলিজা কামড়ে ধরে প্রিহুলার। বিয়ের পর সে ঢাকায় চলে যাবে? এমন তো কোনো কথা হয়নি। না তো এ ব্যাপারে কিছু বলেনি তাকে। নিজের পরিবার ছেড়ে কোথাও যাবে না প্রিহুলা। ওরা বললেই হলো নাকি? মুখ বাঁকিয়ে বলল সে, আমি শহরে যাব না। ইস, তুই যাবি না কইলেই হইল? তোরে কি বিয়া করছে গ্রামে রাইখা যাওয়ানোর জন্য? তোর ঢঙের কথা শুই না গা পিত্তি জইলা যাইতাছে। লাইলা খাতুন এগিয়ে এসে শাশুড়ির ঝগড়া থামালেন। ছোট্ট মেয়েটার সঙ্গে পায়ে পায়ে ঝগড়া বাঁধিয়েছে জমেলা খাতুন। হিয়নের বিয়ের সম্পর্কে এখন গ্রামের সকলেই অবগত। এই নিয়ে অবশ্য কিঞ্চিত রাগ জমেলা খাতুন। কেন নিজের ছেলের জীবনটা এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিল লাইলা? অমন চাঁদের মতো দেখতে শিক্ষিত ডাক্তার নাতি তার, এমন অযোগ্য নাতবউ তিনি মেনে নিতে পারছেন না। বিয়ের পূর্বে হিয়নের কাকাকে বিষয়টা জানালে এতদূর গড়াতো না নিশ্চয়ই। মুখ ফুলিয়ে স্থান ত্যাগ করে জমেলা খাতুন। তপ্ত শ্বাস ফেলে শাশুড়ির বিয়ের প্রসঙ্গ নিয়ে যে হিয়নের দাদি বেজায় রেগে আছেন তা আর বলার অপেক্ষা রাখে না। চাইলে প্রতিবাদ করে বিয়েটা ঠেকিয়ে দিতে পারতেন লাইলা খাতুন। অবশ্য প্রচণ্ড ঝামেলাও পোহাতে হতো এই নিয়ে। সবচেয়ে বড় কথা, তিনি স্বেচ্ছায় সম্মতি নিয়েই ছেলেকে বিয়ে করিয়েছেন। নামমাত্র বিয়ে, মেয়েটার ভালো চাইতেই তার এই সিদ্ধান্ত গ্রহণ। গ্রামের কিছু সংখ্যক লোককে শিক্ষা দেওয়ার জন্যেই প্রিহুলার দায়িত্ব নিয়েছেন তিনি, যেন পরবর্তীতে গ্রামে বাল্য বিয়ের মতো অন্যায় আর না হয়। হিয়ন যে প্রতিবাদ করে কোনো ভুল করেনি, এটা 2-3 বছর পর সবাই ঠিকই বুঝতে পারবে। রাশিদা বেগম হাসি মুখে এগিয়ে আসলেন, হিয়নের উদ্দেশ্যে বললেন, কি হিয়ন, সাত সকালে বউ একদম নাকানি চুবানি খাইয়ে দিল? খাঁচা ছেড়ে কোথায় পালিয়েছিল? কাকিমার কথা শুনে চমকে উঠল হিয়ান। বউ কথাটা শুনলেই বুকের ভিতর কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় তার, যে অনুভূতির নাম অজানা। সবাই খুশি মনেই যেন সবটা মেনে নিয়েছে। কাকিমার কথার প্রতি উত্তরে একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে ঘরে চলে গেল হিয়ন। সবার সঙ্গে খুশি মনে সব কিছুতে হাল মেলাতে গিয়ে যেন হাঁপিয়ে উঠছে সে। ঢাকায় গেলেই কেবল হাঁপ ছেড়ে বাঁচবে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন হয়ে যাক, ঘুম ভাঙলেই যার সমাপ্তি। রাশিদা বেগম প্রিহুলাকে ডেকে ভেতরের ঘরে নিয়ে গেলেন। বাধ্য মেয়ের মতো পিছু পিছু চলল প্রিহুলা। সবার অবশ্য প্রিহুলাকে অপছন্দ হলেও রাশিদার কাছে বেশ ভালো লাগে তাকে। মেয়েটাকে হেলা অবহেলার পাত্রী বলে বিবেচিত করা হলেও প্রিহুলা যে যথেষ্ট মেধাবী ছাত্রী সে সম্পর্কে খুব ভালো করে অবগত রাশিদা। মেয়েটার বিদ্যার প্রতিভা প্রকাশের পূর্বেই ডানা হেঁটে দিয়েছে তার পিতামাতা। আলমারি থেকে এক সেট নতুন জামা বের করলেন রাশিদা, প্রিহুলার হাতে ধরিয়ে দিয়ে বললেন গোসল করে তৈরি হয়ে আসতে। মাথা কাত করে সাই জানিয়ে বেরিয়ে গেল প্রিহুলা। বাড়ির সদর দরজা থেকে লিয়াকত ব্যাপারীর হাঁক শোনা গেল। ছেলের বউ দেখতে সুদূর ঢাকা থেকে ছুটে এসেছেন ভদ্রলোক। ছেলে গ্রামে বিয়ে করায় তার মনোবাসনা যেন পূর্ণ হয়েছে। আগে থেকেই মনে মনে একেবারে পণ করে নিয়েছিলেন গ্রাম থেকে পুত্রবধূ নিয়ে যাবেন। রুমে বসে বাবার কণ্ঠস্বর পেল হিয়ন, তবে বেরিয়ে আসলো না। অন্ধকারাচ্ছন্ন মুখে এগিয়ে আসলেন চমেলা খাতুন, ছেলের উদ্দেশ্যে বললেন, এত খুশি হওয়ার কিচ্ছু নাই। অশিক্ষিত এক মাইয়া পোলার বউ কইরা সে লাইলা গ্রামের এত বড় এক কাণ্ড ঘটাই গেল। একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না তোর বউ? জহিদে জানাইলে তো এই বিয়া হইতেই দিত না। বউরে এত লাই দিস না, দেখলি তো পরিণাম।
নিশ্চুপ মায়ের কথা শুনল লিয়াকত সাহেব। স্ত্রীর কাছে সমস্ত কিছুই শুনেছেন ফোনে। কারোরই মত নেই এই বিয়েতে। ছোট ভাই জহির নাকি যা তা শুনিয়েছে এই বিয়ে নিয়ে। স্ত্রীর প্রতি দৃঢ় বিশ্বাস আছে লিয়াকত সাহেবের। এমনি এমনি নিশ্চয়ই ছেলেকে বিয়ে করায়নি সে, এর পিছনে কারণ অবশ্যই আছে। ধীর কণ্ঠে উত্তর দিল লিয়াকত সাহেব। মা, বিয়েটা যেহেতু হয়ে গেছে, এখন এইসব বলে কি হবে? আমি সবকিছু শুনেছি। অনেক ঝামেলার পর নাকি বিয়েটা হয়েছে। লায়লা তো ইচ্ছাকৃত মন থেকে মেনে নিয়ে ছেলেকে বিয়ে করায়নি। সর্বনাশ তো ঘইটাই ফেলাইছে। চাইলে বিয়াটা আটকাইতে পারত। ওই মাতব্বরের চালাকি সব। আমার হীরার টুকরো নাতির গলায় সেমরিরে গলায় দিচ্ছে। পুরা গ্রামের কাছে নিচু করছে আমাগো। লাইলা খাতুন নিশ্চুপ দাঁড়িয়ে শাশুড়ির স্বামীর কথা শুনছেন। এর মধ্যে উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই তার কাছে। হিয়ানের বাবাকেও সবটা খোলসা করে জানাননি। সবটা শুনে তিনি কতটুকু সাপোর্ট করবেন কে জানে। তিতিন ঘরে প্রবেশ করতেই সম্মুখের রুমে হিয়নকে দেখতে পায়। খাটের কোণে একা নিশ্চুপ বসে আছে তার ভাই। মুখে লম্বা হাসি টেনে বলে তিতিন, কি রে ভাইয়া, ভাবি কোথায়? আমি তো কাল থেকে দেখার জন্য রীতিমতন ছটফট করছি। তিতিনের ইয়ার্কির স্বরূপ কথা গায়ে মাখে না হিয়ন, কেবল মলিন হেসে বলে, আগে দেখ তো গিয়ে, ভাবির মতো মনে হলে ভাবি ডাকিস। তোর চেয়েও বয়সে অনেক ছোট এই মেয়ে। কথা কানে না নিয়ে দৌড়ে বাহিরে চলে গেল তিতিন। হাঁপ ছেড়ে হিয়ন উঠোন ছুঁড়ে আড়াআড়িভাবে 2 সারি টিনের ঘর পরের ঘরে প্রবেশ করলো তিতিন। কাকির ঘরে অচেনা এক মেয়ে টুনির সঙ্গে বসে গল্প করছে। চিনে নিতে 2 সেকেন্ড লাগেনি তিতিনের। মুখের আদল আর খিলখিল হাসি বলছে নিতান্তই বাচ্চা সুলভ মেয়ে। বয়স আন্দাজে ততটাও ছোট মনে হয় না, তবে স্বভাবে পুরোপুরি বোঝা যায়। যথেষ্ট লম্বা গড়নের, ধবধবে সাদা গাত্রবর্ণ, মায়াবী মুখাবয়ব। নিবিষ্ট দৃষ্টি ফেলে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে তিতিন। পেছন থেকে বাবার কণ্ঠস্বর পেতেই ভাবনার অবসান ঘটে তিতিনের। দরজায় তাকাতেই ছটপট উঠে দাঁড়ায় প্রিহুলা। লোকগুলোকে অচেনাই লাগছে তার। রাশিদা বেগম হাসি মুখে পরিচয় করিয়ে দিল। পরক্ষণে প্রিহুলাকে বলল সালাম জানাতে। বাধ্য মেয়ের মতো সালাম জানালো প্রিহুলা। পুত্রবধূ দেখে প্রশংসায় পঞ্চমুখ লিয়াকত ব্যাপারী, তবে বয়স কম হওয়ায় কিঞ্চিত মন খারাপ তার। লাইলা খাতুন প্রিহুলার উদ্দেশ্যে বললেন, যাও মা, হিয়নকে গিয়ে বলো রেডি হতে, খানিকক্ষণ পর রওনা দিব আমরা। আচ্ছা। ব্যালকনিতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে হিয়ন। হাতে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে নেট সংযোগ স্থাপন করতে পারছে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো তার। দরজার কাছে এসে দাঁড়ায় প্রিহুলা। হৃৎপিণ্ডে ওঠানামা করছে বেগতিক। মনে হচ্ছে বাঘের গুহায় পাঠানো হয়েছে তাকে। রাগী লোকটাকে দেখলেই তো ভয়ের শিরদাঁড়া বরাবর ভয়ের স্রোত নেমে যায়। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল প্রিহুলা। পেছনে দাঁড়িয়ে ভাবছে হিয়নকে কি বলে ডাকবে সে, ভেবে পাচ্ছে না। অবশেষে ডেকেই ফেললো, এই যে আমার জামাই, শুনছেন? আজব ডাক শুনে পেছনে তাকায় হিয়ন। কয়েক সেকেন্ডের জন্যে হৃদস্পন্দন থমকে যায় তার। হলুদ রঙের সুতি সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে প্রিহুলা। মুখে তার ভয়, জড়তার ভাব। সদ্য স্নান সেরে এসেছে। কপাল গালে লেপ্টে থাকা ছোট ছোট চুল বেয়ে পানির বিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মুখ জুড়ে। হলুদাভ গায়ের রং সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছে যেন। মনে হচ্ছে সদ্য বসন্তের বাসন্তিকা ফুটেছে। বিস্মিত পলকহীন দৃষ্টি হিয়নের। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে প্রিহুলা। পরক্ষণে হিয়নের চোখের সামনে হাত নাড়িয়ে বলে, জামাই, আপনি কি শুনতেছেন আমার কথা? ঘোর কেটে ভ্যাবাচ্যাকা খায় হিয়ন। মেয়েটা এত অবুঝের মতো কথা বলে কেন? এমন ডাকে বরাবরই রাগ ওঠে তার, তবুও সংবরণ করে রাখে নিজেকে। হিয়নকে চুপচাপ দেখে প্রিহুলা এগিয়ে এসে কানের পাশে উচ্চ শব্দে ডেকে ওঠে, আই জামাই। প্রিহুলার আচরণে ভরকে ওঠে হিয়ন। রাগ এবার মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার। রাগত্ব কণ্ঠেই বলে ওঠে, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? স্বস্তির শ্বাস ফেলে বলে প্রিহুলা, এতক্ষণে শুনতে পাইছেন তাইলে? তোমার কি ধারণা আমি কানে কম শুনি? হ, আমার বয়েরা জামাই।
হিয়ন ভয়ানক রেগে যায়। পরক্ষণে প্রিহুলার বাহু চেপে ধরে। ভয়ে থরথর কাঁপুনি প্রিহুলার। চোখ জোড়া বুঝে ফেলে সে। তীর তীর করে চোখের পাতা কাঁপছে। কেন যে এই রাগী লোকটার সঙ্গে কথা বলতে গেল সে? মনে হচ্ছে পরাণ পাখি এখনই দেহ খাঁচা থেকে ফুরুত করে উড়ে পালাবে। অদ্ভুত মোহ নিয়ে তাকিয়ে আছে হিয়ন। কি মায়াবী লাগছে মুখখানি। মুহূর্তেই সব রাগ উবে গেল তার। পিটপিট করে এক চোখে তাকায় প্রিহুলা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হিয়ন। তক্ষুনি রুমে তিতিনের আগমন। সম্মুখে দৃষ্টি পড়তেই দ্রুত বলে ওঠে সে, সরি আমি ভুল সময় এসে পড়লাম। তৎক্ষণাৎ রুম ত্যাগ করে তিতিন। ধ্যান ভাঙে হিয়নের। দ্রুত সরে এসে নিজেকে সামলে নেয় সে। তিতিনকে ডাকতে গিয়েও থেমে যায়। বিব্রত বোধ যেন গিলে নিচ্ছে তাকে। পরক্ষণে টেবিল থেকে চশমাটা হাতে নেয়। মাথায় হাত রেখে প্রিহুলা বলে ওঠে, হায় আল্লাহ, আমার জামাইটা তো দেখতেছি কানাও। হাত থেকে টপাস করে চশমাটা মেঝেতে পড়ে যায় হিয়নের। চোখ জোড়া অগ্নিরূপ ধারণ করেছে এই মুহূর্তে। পেছন ফিরে প্রিহুলার পানে তাকায় সে। যথাসম্ভব রাগ দমিয়ে রাখে। আমাকে রাগিও না। ভয়ে শুকনো ঢোক গেলে প্রিহুলা মনে মনে বলে, যে সর্বক্ষণ রেগে থাকে তাকে আবার কি করে রাগাবে? কোনো রকম তুতলে বলে, মানে আমি একটা কথা বলতে আসছিলাম। গাছ ছাড়া ভাব নিয়ে হিয়ন বলে, ফালতু কথা শোনার ইচ্ছে নেই। মুখ কান্না ভাব প্রিহুলার। তাকে এভাবে কখনো কেউ ফালতু বলেনি। হিয়ানের মতো রাগী পুরুষ সে আগে দেখেনি। বাবা মা কেন যে এই ছেলের সঙ্গে বিয়ে দিল তাকে? এত ভয় নিয়ে সর্বক্ষণ থাকবে কি করে প্রিহুলা? কম্পিত স্বরে বলে সে, আপনি ভালো জামাই না। চুপচাপ মেঝে থেকে চশমা কুড়াই হিয়ন। ফালতু কথার জবাব দেয় না। বাচ্চাদের বলা কথার ভঙ্গিমা ধরন যে এমনই হবে সেটা ভালো করেই জানে সে। শুধু শুধু কথা বলতে গেলে বাড়তি ক্যাচাল আর সময় নষ্ট। শাশুড়ি আপনাকে বলছে তৈরি হইতে, শহরে যাইব। প্রিহুলার কথায় আশ্চর্য হয় হিয়ন। একে নিয়ে সারা জীবন কিভাবে পার করবে সেটাই ভাবছে। পরক্ষণেই মনে হলো, মামনি তো বলেছে নাম মাত্র বিয়ে, বউ হিসেবে একে মানবেই বা কে? শহরে গেলেই এই মেয়ের খোঁজ কে রাখবে? মামনি দায়িত্ব নিয়েছে সামলাক। হঠাৎ প্রিহুলা বলে ওঠে, শোনেন, আমি কিন্তু যাব না। চশমাটা চোখে দিয়ে ছোট ছোট চোখে প্রিহুলার দিকে তাকাই হিয়ন। কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, কারণ আমি বাবজান মারে আর প্রিহালরে রেখে যাব না। তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? বিয়ে মানে বুঝো? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। এই যে বাবা মায়ের কথা বললে, তারা তখন পর হয়ে যায়। অনেকটা রেগে কথাগুলো বলে হিয়ন। ভয়ার্থ দৃষ্টি ফেলে ভেজানো স্বরে বলে প্রিহুলা, আমি তো রাজি হই নাই, বিয়ের কথা বলিও নাই। বাবজান আর মায় আমারে বিয়া দিছে। দীর্ঘশ্বাস ফেলল হিয়ন। বেশ বুঝতে পেরেছে বিয়ে বলতে কিছু বোঝে না এই মেয়ে। অযথা রাগ দেখালে কাজ হবে না, ফালতু সময় নষ্ট। যথেষ্ট স্বাভাবিক হয়ে বলে সে, শোনো, পড়ালেখা করতে চাও তো তুমি? হ্যাঁ চাই তো। তার জন্য শহরে যেতে হবে তোমায়। খানিকক্ষণ ভাবনায় পড়ে প্রিহুলা। চিন্তার ভাঁজ মুখাবয়বে। আদেও কি শহরে যাওয়াটা সমীচীন হবে তার? এর আগে তো কোনোদিন ঢাকা দেখা হয়নি। শুনেছে বিশাল সেই শহর। এত বড় শহরে পরিবার রেখে কি করে থাকবে প্রিহুলা? ভাবতেই যে বুক ফেটে কান্না আসতে চায়। অন্যদিকে তার বহুদিনের স্বপ্ন আর ইচ্ছে বড় হয়ে শিক্ষিকা হবে, গ্রামের সুস্থ অসহায় ছেলেপেলেদের বিনা পয়সায় পড়াবে। তাহলে কোন দিকটা বেছে নিবে সে? ছোট্ট মস্তিষ্ক ভেবে পায় না। প্রিহুলার ভাবুক চিন্তিত মুখের আদল দেখে হাসি পায় হিয়নের। চট করেই বলে ওঠে প্রিহুলা, তাইলে আমি যাব। প্রতি উত্তরে কোনো জবাব দেয় না হিয়ন। পকেট থেকে রুমাল বের করে চশমা মোছাই মনোযোগী হয়। কয়েক সেকেন্ড অপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যায় প্রিহুলা। দৃষ্টি তুলে সেদিকে তাকাতেই বিস্ময় মুখ হয়ে রয় হিয়ন। প্রিহুলার হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বাতাসকে দাপিয়ে বেড়াচ্ছে। অবাক চাহনি হিয়নেরও। এ যেন বিশাল আকাশে এক টুকরো কালো মেঘ দুলছে। কোনো কিশোরীর এত লম্বা চুল হয় জানে না হিয়ন। অবশ্য এর আগে এত বড় কেশরাশি দেখার সৌভাগ্য হয়নি তার।
দৃষ্টিগোচর হওয়া অবধি কেবল তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে। পরক্ষণে ভাবে মেয়েটা কি জানে মুহূর্তেই যে কোনো পুরুষকে ঘোর লাগিয়ে দেওয়ার ক্ষমতা যে তার আছে। নারী নাকি আঁচলে পুরুষ বাঁধে সযত্নে, এই ললনা তো চুল দিয়েই সম্পূর্ণ কাবু করার ক্ষমতা নিয়ে জন্মেছে। নারীর লম্বা চুল পছন্দ করে না এমন পুরুষ বোধ হয় নেই বললেই চলে। হিয়নও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পরিবারকে নিয়ে সকলের থেকে বিদায় নিতে আসে লিয়াকত ব্যাপারী। ছোট ভাই জহির না থাকায় মনটা বেশ খারাপই হয়। ব্যবসার কাজের জন্যে দুদিনের জন্য কক্সবাজার গিয়েছে সে। অবশ্য চাইলেই হুটহাট পরিবারের সঙ্গে দেখা হয় না লিয়াকত সাহেবের। শহুরে ব্যস্ত জীবন যেন ঠেলে ঠুলে আপনজনদের দূরে সরিয়ে দিয়েছে। ছেলের বিদায় বেলায় জমেলা খাতুন আঁচলে চোখ মুছছেন। হিয়নের জন্যে আফসোস যেন এতটুকুও কমেনি তার। প্রিহুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাশিদা। শহর সম্পর্কে কিছুটা ধারণাও দিয়ে দিয়েছে যেন সহজে মানিয়ে নিতে পারে। শেষ বেলা মেয়ের বিদায়ের কথা শুনে প্রিহুলার বাবা মা এসেছেন। দুজনের মুখেই কেমন ভয় আতঙ্কের ছাপ স্পষ্ট। মেয়ের এই অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের পরিণাম কি হবে? প্রিহুলার বাবার হাত চেপে অভয়ের স্বরে সান্ত্বনা দিলেন লিয়াকত ব্যাপারী। বললেন একবার যেন ঢাকায় গিয়ে স্বচক্ষে মেয়ের শ্বশুর বাড়ি দেখে আসেন। মাকে চড়িয়ে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কাঁদছে প্রিহুলা। পাশেই 9-10 বছর বয়সী এক ছেলে প্রিহুলার ওড়না ধরে কাঁদছে। বারংবার না যাওয়ার জন্য বায়না করছে ছেলেটা। নিশ্চুপ সেই দৃশ্য দেখছে হিয়ন। ইচ্ছে করছে এগিয়ে গিয়ে প্রিহুলাকে সান্ত্বনা দিতে। শক্তপোক্তভাবে সে অধিকারটুকুও যে নেই। তবে মেয়েটার কান্না কেমন সহ্য হচ্ছে না। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গেল হিয়ন। এই মিথ্যে সম্পর্কের সত্য অনুভূতিটুকু কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে তাকে। অদ্ভুত। হিয়ন গাড়ির দিকে চলে যাওয়ার এক প্রকার তারা নিয়েই বিদায়ের পালা শেষ করলেন লাইলা খাতুন। ছেলে নিশ্চয়ই বিরক্তিতে অধৈর্য হয়ে একাই চলে গেছে। প্রিহুলাকে সহজ করতে কথা জুড়ে দিয়েছে তিতিন। গাড়িতে অপেক্ষারত হিয়ন দূর থেকে তাকিয়ে দেখে প্রিহুলাকে। কান্না করে চোখ মুখের অবস্থা বেহাল দশা করে ফেলেছে একেবারে। নাকের ডগা লালচে হয়ে আছে ভীষণ। মলিন মুখেই ওষ্ঠ জুড়ে হাসি। তিতিনের সঙ্গে দিব্যি হেসে কথা বলছে। একটু আগেই না গগন কাঁপিয়ে কাঁদছিল মেয়েটা। ভারী শ্বাস ফেলে ভাবে হিয়ন, এটাই তো বাচ্চাদের স্বভাব। গাড়িতে উঠে তিতিনের সঙ্গে পুরো দমে গল্পে মেতেছে প্রিহুলা। মেয়েটা যে খুব মিশুকে সেটা বুঝতে বাকি নেই কারোরই। তবে হিয়ন বরাবরের মতোই বাচ্চার তকমা দিল প্রিহুলাকে। তার মতে এরকম অবুঝপনা পিচ্ছিদের ধাঁচেই পড়ে। গ্রাম পেরিয়েছে সেই কখন, গাড়ি এখন শহুরে পিচঢালা রাস্তায়। জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে নীরব হয়ে শহর দেখছে প্রিহুলা। বিশাল কয়েক লেনের বিস্তর রাস্তা, ছোট মাঝারি কত গাড়ির দল। একপাশে রিক্সাগুলো নিরবচ্ছিন্নভাবে চলাচল করছে। দৃষ্টি যতদূর যায় ভূধরের ন্যায় অট্টালিকা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। অগণিত মানুষ ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। কত যে ক্ষুদ্র থেকে বৃহত্তর দোকানপাট তার ইয়ত্তা নেই। সবকিছুই বিস্মিত করে তোলে প্রিহুলাকে। ঘুরে হিয়নের দিকে তাকায় সে, সুধায়, এখানে কি হাট বসছে? প্রিহুলার এমন অদ্ভুত ধাঁচের কথায় অবাক হয় হিয়ন। ভাবুক কপাল কুঁচকে আসে। মেয়েটা কি আগে কখনো ঢাকায় আসেনি? অবাকতা নিয়ে বার কয়েক চোখের পাতা ফেলে তিতিন। নীরবে তপ্তশ্বাস ফেলে লাইলা খাতুন। পাশ থেকে লিয়াকত ব্যাপারী জবাব দেন, এত মানুষ, দোকানপাট, ভিড় দেখে কথা বলছো তোমা? হ্যাঁ, আমি বাবার সাথে কয়েকবার গঞ্জে গেছি। হাটে এরকম অনেক লোক আর মেলা দোকানপাটও। কত ভিড় ভাট্টা। সেবার বাবা নীল রঙের একটা ফরক কিনে দিছিল আমারে, কিন্তু ওই হাট এইখানের মতো এত বড় আসছিল না। হাস্য উজ্জ্বল মুখে জবাব দেন লিয়াকত সাহেব, মা, এটা শহর, এখানে অহরহ এরকম লোকের সমাগম থাকে। গ্রামের বহু সংখ্যক লোক এখানে এসে পাড়ি জমায় পড়াশোনা কাজের তাগিদে। বহু বছর পূর্বে আমিও তো এসেছিলাম।
শ্বশুরের কথা বুঝি বোধগম্য হলো প্রিহুলার। চোখ ঘুরিয়ে আবারও বাইরে তাকায় সে। বিশাল অট্টালিকা দালান কোঠা দেখে চমকায়। আশপাশ থেকে গিজ গিজ গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। এই প্রথম শহরে এসেছে পৃথুলা। এর আগে শহরের কত গল্প শুনেছে কেবল, আজ স্বচক্ষে দেখছে। লুকিং গ্লাসে প্রিহুলাকে দেখে হিয়ন। জানালার কাছে মুখ করে বসে আছে মেয়েটা। খোলা চুল দেখে বেশ খানিকটা অবাকই হয় সে। আসার সময়ও তো মাথায় ঘোমটা ছিল। বাতাসের তোড়ে উদ্ভ্রান্তের মতো চুল উড়ছে প্রিহুলার। হিয়নের অবাধ্য মনটা চাইছে ওই কালো মেঘ দিক না একটু ছুঁয়ে। পরক্ষণে ইচ্ছে দমে রাখে সে। মনকে সবসময় প্রশ্রয় দিতে নেই, নয়তো ঘোর সর্বনাশ বয়ে আনে। আকাশের নীলচে ধূসর বর্ণ মলিন হয়ে ক্রমেই আধারে ঘনীভূত হচ্ছে। সন্ধ্যের আয়োজন করছে অম্বর। গাড়ি ততক্ষণে চলে এসেছে কাঙ্ক্ষিত গন্তব্যে। দারোয়ান বড়সড় লোহার গেট খুলে দিতেই হিয়ন গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করল। সামনে প্রাসাদের মতো সাজসজ্জা বাড়ি। চারদিকে চলছে হাউসিং লাইট। দিনের আলোর মতোই যেন সব কিছু সুস্পষ্ট। প্রিহুলা অবাক থেকে অবাকতর হচ্ছে। এ কোন অচেনা রাজ্যে এসে পৌঁছল সে? ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সবাই। কেবল হিয়ন বসে রইল গাড়ি গ্যারেজে রাখার জন্য। গাড়ি থেকে নেমে দাঁড়ায় প্রিহুলা। পাশে থাকা তিতিনের হাত চেপে ধরে। বিস্মিত স্বর নিয়ে বলে, এই প্রাসাদের মতো বাড়ি তোমাদের? প্রিহুলার কথা বলার ভঙ্গিমা দেখে খিলখিল করে হাসে তিতিন। মেয়েটা কি বোকা শোকা, নাকি এই প্রথম শহরে পা রাখাই তার কথার ধরন পাল্টেছে? প্রিহুলার কথা কর্ণপাত হয় হিয়নের। বরাবরের মতোই বিরক্তি ধরে। অধরে হাসি টেনে বলে তিতিন, ভাবি, এটা আমাদেরই বাড়ি, আর এখন থেকে তোমারও। ভালো লেগেছে তো নতুন বাসা? বিস্ময়ে কথা বলতে ভুলে গেল প্রিহুলা। হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে যায় তিতিন। ততক্ষণে হিয়নের বাবা মা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। লিয়াকত সাহেব যাওয়ার পূর্বে হিয়নকে কড়াকড়ি আদেশের স্বরে বলে গেছেন প্রিহুলার ব্যাগ সহ যেন ওকে ভিতরে নিয়ে যায়। হিয়নের এবার সত্যিই বিরক্ত ধরে যাচ্ছে। মিথ্যে একটা সম্পর্কে সত্যিকার অর্থে দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। বাবাই কি জানেন না এটা নিছক নামমাত্র সম্পর্ক? কেবল মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিয়েছে মামনি। মুখে ঈষৎ রাগের আভা নিয়ে ব্যাগ হাতে নেয় হিয়ন। পরক্ষণে প্রিহুলাকে তাড়া দেয়, এই মেয়ে, আমার পেছন পেছন এসো। চট করে বলে ওঠে প্রিহুলা। এই জামাই দাঁড়ান। রেগে পেছন ফিরে তাকায় হিয়ন। ভ্রু কুঞ্চিত করে বলে, এসব কেমন অভদ্রের মতো ভাষা? তোমাকে কে শিখিয়েছে এমন উদ্ভট নামে ডাকার জন্য? ভীরু প্রিহুলা চুপটি করে দাঁড়িয়ে রয়। দৃষ্টি মেঝেতে পায়চারি করতে থাকে। রাগে লোকটার সঙ্গে কথা বলাও দেখা যাচ্ছে মুশকিল। সব কিছুতে একটা না একটা দোষ ধরিয়ে দিচ্ছে। মাথা নিচু রেখে কাপা স্বরে বলে সে, তাইলে কি বলে ডাকবো? প্রিহুলার প্রশ্নে থমকে গেল হিয়ন। সত্যিই তো, তাকে কি বলে ডাকবে মেয়েটা? সমস্ত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে পরিশ্রান্ত গলায় বলল, যা খুশি ডেকো, এখন ভেতরে চলো। আপনি আমারে এই মেয়ে বলে ডাকেন কেন? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ভেতরে হাঁটা দেয় হিয়ন। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলে এই মেয়ে মস্তিষ্কের সব স্নায়ুকোষে তালগোল পাকিয়ে দেবে। অগত্যা প্রিহুলাও পেছন পেছন বাড়ির ভেতর ছোটে। লিভিং রুমে প্রিহুলার ব্যাগ রেখে নিচের রুমে ফ্রেশ হতে চলে যায় হিয়ন। লাইলা খাতুনের আদেশে প্রিহুলাকে তিতিন তার রুমে নিয়ে যায়। বিশাল রুমে চোখ আওড়ায় প্রিহুলা। মনে হচ্ছে আজ অবাকের রাজ্যে ঢুকে পড়েছে সে। বেশ গোছানো পরিপাটি রুম, দামি দামি আসবাবপত্রে সাজানো কক্ষ। খাটে বসে প্রিহুলাকে ফ্রেশ হওয়ার জন্যে তাড়া দেয় তিতিন। ব্যাগ খুলে সেখান থেকে নীল রঙের সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায় প্রিহুলা। ফ্রেশ হয়ে লিভিং রুমে চলে আসে হিয়ন। এই মুহূর্তে কড়া লিকারে 1 কাপ লাল চা চাই তার।
গ্রাম থেকে এতটা পথ জার্নি করার দরুন শরীর একেবারে ক্লান্ত হয়ে এসেছে। খবরের কাগজ নিয়ে বসেছে লিয়াকত সাহেব। বাবার পাশে এসে বসে হিয়ন। রিমোট নিয়ে টিভি অন করে। বিকেলে নাস্তা সমেত প্রবেশ করে লাইলা খাতুন। ততক্ষণে তিতিন আর প্রিহুলা চলে আসে। কাউচে বসে গরম গরম পকোড়া হাতে তুলে নেয় তিতিন। ধীর গতিতে এগিয়ে গিয়ে সোফায় বসে প্রিহুলা। লাইলা খাতুন প্রিহুলার হাতে পকোড়া তুলে দিয়ে বললেন, কাল থেকে তিতিনের রুমে থাকবে তুমি। তিতিন কালকে হোস্টেলে চলে যাবে, তখন ওই ঘরটা ফাঁকাই পড়ে থাকবে। ব্যবহার করতে কোনো রকম অসুবিধে হবে না তোমার। মাঝে এসে সবাইকে চা দিয়ে গেল কাজের মেয়ে তুলি। কেমন সন্দিহান দৃষ্টি নিয়ে প্রিহুলাকে পরখ করল সে। বেশভূষা বলছে গ্রাম্য কন্যা। লাইলা খাতুনের কথায় ভরকে গেল প্রিহুলা। অকপটে বলল, একা থাকবো কেন? আমি আমার জামাইয়ের সাথে ওনার বাড়িতে থাক। সবে চা মুখে তুলছিল হিয়ন, মুহূর্তে ভয়ানক বিষম খেল সে। অপ্রতিভ লজ্জাকর পরিস্থিতিতে থমথমে হয়ে উঠল মুখ। ঘর ভর্তি লোকের সামনে কোথাও দৃষ্টি ফেলবার জায়গা খুঁজে পাচ্ছে না সে। কান দিয়ে রীতিমতো উত্তপ্ত ধোঁয়া ছুটছে। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাঁটিয়ে চর বসিয়ে দিতে। বোধবুদ্ধি কি সম্পূর্ণটাই লোপ পেয়েছে তার? ব্যতিব্যস্ত হয়ে ছেলের মাথায় ফু দেন লাইলা খাতুন। তুলি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। মাথা ভন ভন করতে থাকে তার। কিসের স্বামী? কার ঘর? কি আবল তাবল বলছে এই মেয়ে? খালু সাহেব কি এই বয়সে বিয়ে করলো? ভাই যে এখন বিয়ে করবে না সেটা সবাই অবগত। সবে ডাক্তার হয়েছে সে। কোথাও হিসেব গুলিয়ে ফেলে তুলি, তবে কাউকে কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারে না। পানি খেয়ে কোনো রকম লিভিং রুম থেকে পালাই হিয়ন। চায়ে মনোযোগী হয় প্রিহুলা। সে যে চরম বোকার মতো কথা বলে ফেলেছে এতে যেন তোয়াক্কাটুকু নেই। তিতিন মুখ টিপে হাসছে। ভাই তার আচ্ছা মতো শিক্ষা পেয়েছে। সে মুহূর্তেই হিয়নের মুখখানি দেখার মতো অবস্থা হয়েছিল। নৈশভোজের আহার হিয়ন ছাড়া সকলেই সম্পন্ন করেছে। লজ্জা কাটিয়ে উঠতে না পেরে বেচারা রাতের খাবার থেকে বঞ্চিত হয়েছে। একেই বুঝি বলে চেঁচে দুর্ভাগ্যকে টেনে আনা। যা এখন হাড়ে হাড়ে অস্থি মজ্জায় টের পাচ্ছে হিয়ন। রাতে তিতিনের সাথে শুয়েছে প্রিহুলা। এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দেয় না। নতুন পরিবেশ বলেই হয়তো। গ্রামে থাকলে এখন দুই ভাই বোন মিলে গল্প জুড়ে দিত। কত শত রাজা রানীর কাহিনী যে ভাইকে শুনিয়েছে প্রিহুলা তার ইয়ত্তা নেই। গল্প না শুনে প্রিহাল ঘুমাই না। আজকে তাহলে কি করে ঘুমাচ্ছে ভাইটা? মুহূর্তেই ভেতরে কষ্টরা হু হু করে ওঠে প্রিহুলার। অজানা এক খারাপ লাগার রিক্ততা ঘিরে ধরে তাকে। হাঁসফাঁস করে উঠে বসে সে। হেঁটে বাইরে চলে আসে। করিডোর পেরুতেই একটা রুমে আলো জ্বলতে দেখে স্থির দাঁড়িয়ে যায়। বাড়ির বাইরের দিকটা ব্যালকনি ছাড়া পুরো বাড়িটাই তো অন্ধকার। তবে এটা কার কক্ষ? শত ভাবনা নিয়ে রুমের দিকে এগোয়। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হিয়ন। নিঃশব্দে এসে পেছনে দাঁড়ায় প্রিহুলা। কারো উপস্থিতি টের পেতেই ঘুরে তাকায় হিয়ন। মুহূর্তেই চোখে মুখে চরম রাগ ফুটে ওঠে তার। আজকে সন্ধ্যার হেনস্থার কথা মনে পড়ে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রিহুলা। নিজের স্বামীকে কিছু বলতেও তার রাজ্যের ভয়। পাছে লোকটা আবার ভুল না ধরিয়ে দেয়। বেজায় রাগী পুরুষ কিনা সে। অনেকটা সাহস সঞ্চয় করে কাঁচুমাচু ভঙ্গিমা নিয়ে বলে প্রিহুলা, আমারে রাতের শহর দেখাইবেন? প্রিহুলার উদ্ভট কথাটুকু রাগের মাত্রা বাড়ায় হিয়নের। তাছাড়া এত রাতে তার ঘরে কেন এসেছে মেয়েটা? তিতিনকে ঘুমিয়ে রেখে এসেছে নিশ্চয়ই, নাকি নির্লজ্জের মতো তিতিনের অনুমতি নিয়ে এসেছে? এখন আবার রাতে শহর ঘোরার বায়না করছে। মেয়েটাকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না হিয়ন। মস্তিষ্ক শূন্য লাগছে। সন্ধ্যের ঘটনা মনে হলেই তো মেয়েটা সহ্য হচ্ছে না। হিয়নের কঠোর চোখে মুখে ভয়ার্থ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ইতিমধ্যেই কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিয়েছে সে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে তাণ্ডব লীলা চালিয়ে দিবে। নিশ্চুপ হিয়নকে দেখে কম্পিত স্বরে বলে প্রিহুলা, জানালা দিয়ে উকি দিয়া দেখছি আমি কত মানুষ। ওই যে উঁচুতে লাগানো কেমন লাইট, কত আলো। নিয়ে যাইবেন আমারে ওইখানে?
ভীরু মেয়েটির কম্পনরত স্বরটুকু যেন হিয়নের রাগের আগুনে জলের মতো কাজ করলো। যথাসম্ভব স্বাভাবিক হলো সে। মেয়েটির মনে হয়তো তীব্র ইচ্ছেই জেগেছে রাতের শহর দেখার। সেই ইচ্ছেটুকু পূরণ না করে অযথা রাগ বাড়াটা বড্ড বেমানানি হবে মনে হলো। চোখ ঘুরিয়ে বাইরে তাকালো হিয়ন। রাত্রি প্রহর কম হয়নি, শুনশান বাতাস বইছে জানালা গলে। শহরের ভিড় কমে আসছে ধীরে ধীরে। ল্যাম্পপোস্টেগুলোই মাথায় ঝলমলে পিঙ্গল আলো নিয়ে দাঁড়িয়ে আছে। গোটা ধরিত্রীর আধার খোঁচাতে যেন তাদের আপ্রাণ চেষ্টা। এক মুহূর্তের জন্যেই অস্বাভাবিক এক ইচ্ছে জাগে হিয়নের মনে। জনমানব শূন্য রাস্তায় নিয়ন বাতির নিচে হাঁটলে মন্দ হবে না নিশ্চয়ই। সঙ্গে এই কিশোরী থাকলে কি মহা অন্যায় কিছু হবে? ভেতর থেকে কেউ বলছে এই মেয়েটির ছোট্ট ইচ্ছেটুকু তুমি পূরণ করতেই পারো। শুনছেন? প্রিহুলার ডাকে নিজের অলিক জগৎ থেকে বেরিয়ে আসলো হিয়ন। এখনো ঠায় দাঁড়িয়ে আছে মেয়েটা। হিয়নের উত্তরটুকু জানার জন্যেই হয়তো এই মুহূর্তে বাইরে যাওয়ার তীব্র বাসনা জাগলেও সেটা মাটি চাপা দিল সে। গলা ঝেড়ে কেশে বলল, যাও ঘুমাও। বাধ্য মেয়ের মতোই যেন মেনে নিল প্রিহুলা। মাথা কাত করে সাই জানালো। বাকি একটা টুঁ শব্দও করলো না। রুমের দিকে এগুলো। ভ্রু কুঞ্চিত করে মেয়েটির হাবভাব দেখছে হিয়ন। কি চাইছে এই অবোধ মেয়ে? হিয়নের খাটে গিয়ে ধপাস করে গিয়ে শুয়ে পড়ে প্রিহুলা। মুহূর্তেই আশ্চর্যে নির্বাক হয়ে তাকিয়ে থাকে হিয়ন। পৃথিবী বুঝি তাকে কেন্দ্র করে ঘুরছে। দ্রুত রুমে ছুটে আসে সে। গম্ভীর রাগত্ব স্বরে বলে,